গণসংহতি আন্দোলন কুমিল্লা জেলার আহ্বায়ক ইমরাজ জুলকার নাইন ইমাম, উপস্থিত কুমিল্লা জেলার নেতৃবৃন্দ, ইবাদুল্লাহ আবু, উপস্থিত জেএসডি নেতৃবৃন্দ, ডাক্তার, এখানে কুমিল্লা জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, চিকিৎসক, অধ্যাপক, আইনজীবী, গণসংহতি আন্দোলনের বিভিন্ন নেতৃবৃন্দ, কুমিল্লাবাসী, আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাই, সালাম জানাই। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে বক্তব্য শুনেছেন। আমাদের এই গণসংলাপের যা উদ্দেশ্য তার পুরোটা আমরা না পেলে, পুরোটা করতে না পারলে, যতটা সম্ভব আমরা দেশের মানুষের বিভিন্ন অংশে তাদের যে মতামত, সে মতামত শোনার চেষ্টা করছি। আজকে বাংলাদেশ এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, 1971 সালে আমাদের লক্ষ লক্ষ নাগরিকরা, আমাদের পূর্ব প্রজন্ম, এখনো অনেক জীবিত, যারা রক্ত দিয়েছেন, যুদ্ধ করেছেন, আহত হয়েছেন, তারা একটা রাষ্ট্র পত্তন করেছে। 53 বছর ধরে রাষ্ট্রটা যেভাবে চলেছে, সেটা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা। মুক্তিযুদ্ধের মধ্যে স্পষ্ট ঘোষণা ছিল রাষ্ট্রটা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক নাগরিকদের। কিন্তু সেই প্রতিশ্রুতি 53 বছরে আমরা অর্জিত হতে দেখি, বরং অনেক ক্ষেত্রে উল্টো পথে বাংলাদেশ চলেছে। 53 বছর পরে আমাদের ছাত্র, শ্রমিক, তরুণরা তারা আবারও বুকের রক্ত দিয়ে বাংলাদেশের ওই গতিমুখটাকে আবারও সামনে করেছে। 71-এর যে প্রতিশ্রুতি, রাষ্ট্র হবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক আমাদের তরুণরা তারা বৈষম্যহীন বাংলাদেশের স্লোগান তুলে 1600 উপরে ছাত্র, তরুণ যারা নিজেদের শাহাদাত বরণ করেছেন, অসংখ্য 500 থেকে 1000 হবে যারা সরাসরি অন্ধ হয়ে গেছে, 50,000 এর উপরে বেশি আহত। বোঝা যায় কি বিপুল আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের ছাত্র, শ্রমিক, তরুণরা তারা এই লড়াইয়ে যুক্ত হয়েছে। ফ্যাসিস্টরা এমন ভাবে হত্যা করেছে, নির্বিচারে হত্যা করেছে, শিশুরা সেখান থেকে রেহাই পায়নি। এই লড়াইয়ে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি কিংবা অন্য জাতি, চাকমা, বাংলার প্রত্যেকের অংশগ্রহণ ছিল, নারী পুরুষ প্রত্যেকের অংশগ্রহণ ছিল। আর এই দেশের সংখ্যাকে খাওয়া মানুষ, তাদের সংখ্যাই বেশি। শ্রমজীবী তরুণরা সবার আগে বুক পেতে দিয়েছেন যেভাবে লড়াইয়ে, তা আমরা দেখেছি। আবু সাঈদ 2 হাত বাহু তুলে দিয়ে নিজের জীবন উৎসর্গ করে এই ফ্যাসিস্টরা যে ভয়ের রাজত্ব তৈরি করেছিল, সেই ভয়ের রাজত্ব ভেঙে দিয়েছে। একটা জাতির জন্য, একটা জনগোষ্ঠীর জন্য এই মুহূর্ত বারবারে আসে না। এই মুহূর্ত এসেছে যে আমাদের সন্তানরা নিজের জনগোষ্ঠীর স্বার্থের জন্য, নিজের দেশের স্বার্থের জন্য নিজের জীবন উৎসর্গ করার মতো সাহস দেখিয়েছে, জীবন উৎসর্গ করেছে। এর চাইতে বড় মানবিক মুহূর্ত আর কিছু হতে পারে না। এবং এই যে মানবিক মুহূর্ত সৃষ্টি করেছে আমাদের সন্তানরা, সেই তাদের যে দায়, সেই দায় আছে আমাদেরকে বহন করে চলতে হবে। তাদের যে আকাঙ্ক্ষা ছিল এই বাংলাদেশ, সেই বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক শক্তি, বাংলাদেশের সকল নাগরিকের সামনে এখন এটা একটা বড় আকারের কর্তব্য এবং দায় হিসেবে সামনে আছে। কেউ এই দায় থেকে আমরা মুক্ত হতে পারি না। আমরা যদি বাংলাদেশকে ওই বৈষম্যহীন বাংলাদেশ করতে না পারি, তাহলে সরাসরি সেটা আবারও শরীরের সাথে বিশ্বাসঘাতকতা হবে।
এই দেশ একবার শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সামনের বাংলাদেশ যাতে শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা না করে, তার জন্য আমাদের রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হওয়া দরকার। ঐক্য মানে কি সেটা আমাদের পরিষ্কার হওয়া দরকার। ঐক্য মানে এখন এই নয় যে সব দল মত সবকিছু নাই হয়ে যাবে, সবাই এক দল কিংবা একই চিন্তা করবে। ঐক্য মানে হচ্ছে দল মতের পার্থক্য থাকবে, কারণ সেটাই গণতন্ত্রে থাকে। কিন্তু আমরা এমন একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলব যেটার মধ্যে এই দেশের রাজনীতি। আওয়ামী লীগ কি করেছিল? সবার হাত পা বেঁধে স্টেডিয়ামের বাইরে ফেলে দিয়ে বলে যে তার খেলবে, একা একা খেলে, ঠিক মতো তাও তারপরে বলে বন্ধুরা এসে হামাগুড়ি দিয়ে খেলে তাদেরকে দলে ঢুকেছিল। ৭ই জানুয়ারি দেখি কি করেছে, তো ওই ছিল তাদের খেলা। আমরা বলতে চাই বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে, আমাদের শহীদেরা বলেছে আমাদের দেশের মানুষ চায় এমন একটা রাজনৈতিক ব্যবস্থা যেখানে সবাই নিজেকে অংশীদার মনে করবেন, সেই রাজনৈতিক ব্যবস্থার মধ্যে তার রাজনৈতিক চর্চা করতে পারবে। কারো অধিকার, নাগরিকের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। রাষ্ট্র সেই গ্যারান্টি দিবে যে বাংলাদেশে ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা তার বিশ্বাস যাই হোক না কেন, রাষ্ট্রের কাছে সবাই হচ্ছে নাগরিক। রাষ্ট্র কোন নাগরিকের ধর্মীয় পরিচয় কিংবা কোন বিশ্বাসের কারণে তার কোন অধিকার ক্ষুণ্ণ করবে না। রাষ্ট্র কোন নাগরিকের জাতিগত পরিচয় যাই হোক না কেন, বাঙালি, চাকমা, মারমা, তার পরিচয়ের কারণে তাকে তার অধিকার ক্ষুণ্ণ করবে না। রাষ্ট্র নারী কিংবা পুরুষ কিংবা অন্য যে কোনো লিঙ্গীয় পরিচয়, যে পরিচয় হোক না কেন, কোন ব্যক্তি কোন নাগরিকের অধিকার ক্ষুণ্ণ করবে না। তাই এইরকম একটি ধর্ম, জাতি, লিঙ্গীয় পরিচয়, রাজনৈতিক বিশ্বাস, জীবন চর্চা, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু রাষ্ট্রের কাছে প্রত্যেকের নাগরিক সেই অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠা করবে। এই যা বাংলাদেশের ছাত্র তরুণরা রক্ত দিয়ে এই আহ্বান প্রতিষ্ঠা করে গেছে, এইটা বাংলাদেশে থাকতে হবে। কোনোভাবে যদি কোনো দল, কোন মতাদর্শ, কোনো কিছুর মাধ্যমে এটা খর্ব করার চেষ্টা করে, আমাদের সেই জায়গায় ঐক্যবদ্ধ হয়ে রুখে দিতে হবে। বাঙালি বনাম মুসলমান সাংস্কৃতিক ভাবে বিভাজন করে, এই বিভাজন অতিক্রম করতে হবে। বিভাজন অতিক্রম করলেই আমরা ওই ঐক্যবদ্ধ রাজনৈতিক ব্যবস্থাকে তৈরি করি। আমাদের ঐক্যবদ্ধ রাজনৈতিক ব্যবস্থা মানে একদল লোক দেশের পুরো অর্থনীতির অর্ধেক লোপাট করে বাইরে পাচার করবে। এই যে আমাদের শ্বেতপত্র তৈরি করা হয়েছে এবং গত 15 বছরে কি ভয়ঙ্কর লুটপাট হয়েছে। $500 বিলিয়ন অর্থনীতি আমাদের পুরো আকার $200 বিলিয়ন উপরে পাচার হয়ে গেছে, লুটপাট হয়ে গেছে। আর এই দেশে যারা সম্পদ তৈরি করে তারা 3 বেলা ঠিক মতো খেতে পারবে কিনা সেই নিশ্চয়তা থাকে না। বহু মানুষ আছে রাতের বেলা ঠিক মতো না খেয়ে ঘুমোতে যেতে হয়, বাড়ি ভাড়া ঠিক মতো দিতে পারেন না, তার ছেলে মেয়ে লেখাপড়ার নিশ্চয় নেই, তার স্বাস্থ্যের খবর নেই। আজকে এই ভয়ঙ্কর বৈষম্য টিকিয়ে রেখে বাংলাদেশ গণতান্ত্রিক জায়গায় দাঁড়াতে পারবে না, ওই নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠা করতে পারবে। কাজে অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে? লুটপাট করে পার পাওয়া যাবে না, লুটপাট করে পার পাওয়া যাবে না, এবং কেউ খাবে তো কেউ খাবে না, এইরকম নীতি চলবে না। মাওলানা ভাসানী
এই বাংলাদেশের যখন স্বপ্ন দেখেছিলেন, তিনি বাংলাদেশের নীতি খুব পরিষ্কার করে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছেন। কেউ খাবে তো কেউ খাবে না, এইটা চলবে না। এবং ওই লড়াই করতে করতেই বাংলাদেশ কায়েম হয়েছে। এবং বাংলাদেশ আজকে নতুন ভাবে আমরা যে বলি 53 বছর পরে নতুন যাত্রা এসছে, সেই যাত্রায় এই নীতি আমাদের প্রতিষ্ঠা করতে হবে। আর তা যদি করতে হয় রাজনৈতিক ভাবে আমাদের এমন একটা ক্ষমতা কাঠামো দরকার, যে ক্ষমতা কাঠামোর ক্ষমতার ভারসাম্য জবাব দিতে হবে। বাংলাদেশের সবচেয়ে বড় সংকটের জায়গা ছিল 1971 সালে এত বড় একটা যুদ্ধ, এত রক্তদান, তার উপর পত্তন হয়েছিল রাষ্ট্র পত্তনের পরে 72 সালে যে সংবিধান করা হয়েছে, সেই সংবিধানে গণতন্ত্রের কথা একাতে বলা হয়েছে, নাগরিকের মর্যাদার কথা বলা হয়েছে, আর এই খাতে সেটা কেড়ে নেওয়ার সমস্ত ব্যবস্থা তৈরি করা হয়েছে। ক্ষমতার কাঠামো এমন যেখানে এক ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত ছিল, তার কোন জবাবদিহিতা ছিল না। সংবিধানের ঊর্ধ্বে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা। এই যে জবাবদিহিতাহীন ক্ষমতা, এই ক্ষমতাই পথ ধরে বাংলাদেশের ফ্যাসিবাদ কায়েম হয়েছে। ওই ক্ষমতাহীন জবাবদিহীন ক্ষমতার পথ ধরেই 75 সালে যেমন বাকশাল হয়েছিল, আমরা দেখেছি আবার 2011 সালে কিভাবে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের এক তৃতীয়াংশ কিংবা একটা বিরাট উল্লেখযোগ্য অংশ তাকে অপরিবর্তনীয় ঘোষণা দিয়ে জনগণের অভিপ্রায় যে সংবিধান, তাকে জনগণের ঊর্ধ্বে ফেলে দেওয়া। এইভাবে জনগণকে ক্ষমতাহীন করে একটা ফ্যাসিবাদ কায়েম করা। কাজেই মূল প্রশ্ন হচ্ছে, এই যে এত বছরের সমস্ত সংকটের পরে 18 সালের নির্বাচনের অভিজ্ঞতার পরে বিরোধী সকল দল এই উপলব্ধি করলো যে এই রাষ্ট্রটি আর একটা নির্বাচন হবে না, এই বন্দোবস্ত ফ্যাসিস্ট বন্দোবস্ত টিকিয়ে রেখে মানুষের ভোটাধিকার হবে না। নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের আওয়াজ উঠছে, সেই বন্দোবস্তের মানেই হচ্ছে ক্ষমতার বিন্যাস হবে। ক্ষমতার চরিত্র কি হবে? আইন তো থাকে, কিন্তু আইন তো ক্ষমতারই প্রকাশ। ক্ষমতা আইনকে চাইলে দুমড়ে মুচড়ে ফেলে দিতে পারে। কাজেই ক্ষমতার চরিত্রকে ঠিক করতে হবে, ক্ষমতার মধ্যে ভারসাম্য জবাব দিতে হবে। সেটার আইন ঠিক মতো ছিল না। সেটার আইন ঠিক মতো না থাকার কারণে অন্য যত আইন অধিকার, ওই যে একজন আইনজীবী আমাদের এখানে বলে গেলেন যে কোনো ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া ছাড়া, বিচার ছাড়া তার জীবন কিংবা তার সম্পদের ক্ষতি করা যাবে না। কিন্তু কত মানুষ রাজনৈতিক বিরোধিতা করার কারণে শত শত মামলা, বিনা বিচারে আটক থাকা কিংবা পুলিশি নির্যাতন, আর কি ভয়ঙ্কর কায়দায় গুম খুনের শিকার যত 15 বছর ধরে হয়েছে, তাদের সাক্ষীরা এখানে অনেক নেতারা আছে। অন্যান্য রাজনৈতিক দল, আমাদের মতো দল যারা শক্তির দিক থেকে আকারে ছোট, তাদের নেতা কর্মীরা রেহাই পায়নি। আমাদের উপরে তারা হামলা করে। এইভাবে নির্যাতন করতে করতে তাদের তো এমনই নির্যাতনের জায়গা যে মজুদ রেখেছিল 14 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত নির্বিচারে তারা আমাদের দেশের মানুষকে। কাজেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ভাবে নতুন করে দাঁড়ানো, এবং সেই দাঁড়ানোর যাত্রা যদি আমাদের করতে হয়, তাহলে প্রথম কাজ হচ্ছে এই দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। যাদের হত্যা করা হয়েছে তাদের প্রত্যেকেই বিচার প্রার্থী। এখানে একজন শহীদের মা আছে, তাদের বিচার আমাদের করতে হবে। আর দাবি তুলছেন যারা তার সন্তানকে হত্যা করেছে তাদেরকে বিচার করতে হবে। বিচারের রাজনৈতিকরণ যেন না হয়, স্বচ্ছ বিচার চাই, যাতে রাজনৈতিক রং দিয়ে অথবা কোনো কিছু কারণে বিচার প্রলম্বিত না হয়। আমরা দেখেছি আমাদের দেশে বিচার প্রলম্বিত হচ্ছে। বিচার প্রলম্বিত হলে তার নানান রকম আবরণ করতে থাকে এবং তার মধ্যে দিয়ে ন্যায় বিচার হারিয়ে যায়। এই রাষ্ট্র নতুন যাত্রায় যেতেই পারবে না যদি সে ন্যায় বিচার প্রতিষ্ঠা না করে। কাজেই বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমরা আবার স্মরণ করিয়ে দিব, আপনাদের
প্রথম অগ্রাধিকার হচ্ছে এই দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আর যাদের রক্তের উপর দাঁড়িয়ে সরকার করতে হচ্ছে, যে শহীদেরা, তাদের প্রত্যেককে জাতীয় মর্যাদায় অভিষিক্ত করে তাদের পরিবারের দায়িত্ব গ্রহণ করা। সমস্ত আহত যাদের চোখ হারিয়েছে, যারা অঙ্গ হারিয়েছে, প্রত্যেকের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। তাদের জীবনের ভবিষ্যৎ কি হবে তার দায়িত্ব নিতে হবে। আমরা আবারও স্মরণ করিয়ে দিতে চাই, এই অগ্রাধিকারের মধ্য দিয়ে কত দ্রুত আমরা জনগণকে ঐক্যবদ্ধ করতে পারি। ষড়যন্ত্র আছে, চলছে। আপনারা দেখেছেন কিভাবে ষড়যন্ত্র হয়েছে, ভয়ঙ্কর কাজ। দুটো ঘটনা বলবো। একটা হচ্ছে চট্টগ্রাম, যেখানে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করে মুসলমানদের মধ্যে উস্কানি তৈরির চেষ্টা করা হয়েছিল, যাতে তারা হিন্দুদের উপর আক্রমণ করে। ইসকনের ব্যানারে সেই হামলা চালানো হয়েছে। আর হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা করলে সে ছবি, ভিডিও তারা পৃথিবীর সব জায়গায়, বিশেষত পশ্চিমা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। বাংলাদেশে এই অভ্যুত্থান, এটা আসলে একটা এই দেশের একটা ভয়ঙ্কর বাস্তবতা তৈরি করেছে। এটা যে তারা চেয়েছিল, এটা আমাদের কেউ কল্পনা নয়, আমরা বিশ্লেষণ করে বের করছি তা না। শেখ হাসিনা টেলিফোন সংলাপ করে নিজের কর্মীদের বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করো, ওটার উপরে হামলা করলে ওই ছবি, ভিডিও নিয়ে লিঙ্কে পাঠিয়ে দেবেন। ঠিক যেমন চট্টগ্রামে তারা ওই ছবি, ভিডিও তুলতে চেয়েছিল এবং ওইটা পাঠিয়ে দিয়েছে। বাংলাদেশের মানুষ ঐক্য দেখিয়েছে, রাজনৈতিক দলগুলো, শিক্ষার্থীরা সবাই দায়িত্বশীল ভূমিকা রেখেছে, অভ্যুত্থানকে রক্ষা দিয়েছে, যার ফলে চট্টগ্রামে তারা শত চেষ্টা করলেও ওই হামলা ঘটাতে পারেনি। মানুষ দেখিয়েছে সম্প্রীতি, মানুষ দেখিয়েছে ঐক্য, মানুষ দেখিয়েছে নিরাপত্তার জায়গা। সারা বাংলাদেশে যেভাবে আমরা গত দুর্গা পূজা রেখেছি, এই ঐক্য, সম্প্রীতি, শক্তির জায়গা বাংলাদেশে আছে। আমরা দেখলাম ষড়যন্ত্র হচ্ছে। গত পরশু রাতে সচিবালয়ে আগুন লাগলো। সচিবালয়ে আগুন লাগলো কিভাবে? তদন্ত করতে হবে। রাষ্ট্রের যতটুকু সক্ষমতা আছে সবটা দিয়ে তদন্ত করতে হবে। মোটেই এই তদন্ত থেকে আমাদের নিরাপত্তার কোথায় সংকট হচ্ছে সেটা বের করতে হবে। সচিবালয়ে হামলা, এটা মোটেই কোনো মামুলি দুর্ঘটনা হিসেবে দেখা নেই। কিন্তু এই সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আছে, জনগণ ঐক্যবদ্ধ থাকতে চায়। তার জন্য সরকারের কতগুলো কাজ আছে। এক, মানুষের দাবি দেওয়া মানতে হবে। সবকিছু ষড়যন্ত্র হয়ে ধামা চাপা দেওয়ার চেষ্টা করলে হবে না। এই দেশে এই যে কোটি কোটি মানুষ, এই দেশের শ্রমিক, কৃষক, কর্মচারী, সরকারি কর্মচারী, সরকারের আউটসোর্সিং কর্মচারী, কিংবা আমাদের শ্রমিক, আমাদের কৃষক, সারা দেশময় শ্রমজীবী মানুষ, কর্মচারীরা ছড়িয়ে আছে নানা পেশায়, নানা পরিচয়। তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয়নি। এমনকি শিক্ষকরা, তারা তাদের দাবি দেওয়া নিয়ে গিয়ে কোনো মর্যাদা পাননি। ওই প্রেস ক্লাবের সামনে দিনের পর দিন তারা শুয়ে বসে থেকে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দাবি তুলেছেন, কিন্তু তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। আজকে এই সরকারকে ভাবতে হবে, জনগণকে ঐক্যবদ্ধ ভাবে যদি আমাদের একটা রাজনৈতিক উত্তরণের ভূমিকা নিতে হয়, আমাদের এই অভ্যুত্থান রক্ষার জন্য যদি জনগণকে ঐক্যবদ্ধ রাখতে হয়, তাহলে তাদেরকে অনুভব করতে হবে, জনগণ অনুভব করতে হবে যে এই রাষ্ট্র, এই সরকার যারা গড়ে উঠছে তারা আমার সরকার, তারা আমার দাবি দেওয়া মানে। কাজেই বাংলাদেশের মানুষের যত রকম দাবি দেওয়া উঠছে তার ন্যায্যতা বিচার করে কত দ্রুত মানুষকে স্বস্তি দেওয়া যায় তার বিষয়ে সরকার করতে হবে। আরেকটি বিষয় নিয়ে মানুষ চিন্তিত। একদিকে মানুষের জানমালের নিরাপত্তা হুমকি হচ্ছে, অন্যদিকে বাজারে দ্রব্যমূল্য কমছে না, বেড়েই চলেছে। 40 টাকার আলু
80 টাকায় যাচ্ছে। কেন যাচ্ছে? আমাদেরকে সরকারকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। সরকারকে এর বিরুদ্ধে প্রতিকারের ব্যবস্থা নিতে হবে। বহু জায়গায় নানাভাবে ডাকাতি হচ্ছে, এইসব ডাকাতির পেছনে ষড়যন্ত্র থাকতে পারে। তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী পুনর্গঠন করে কাজ করার কথা। আজকে 4 মাসের উপর সময় পার হয়েছে। মানুষ দেখতে চায় এই দেশের প্রতিষ্ঠানগুলি, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী তারা কাজ করছে, তারা মানুষের যানবাহনের নিরাপত্তা দিচ্ছে, তারা বাজার নিয়ন্ত্রণ থেকে শুরু করে ওই কৃষক যেমন ফসলের ন্যায্য দাম পাবে, তেমনি মানুষ বাজারে গিয়ে স্বস্তিতে থাকবে, তার আয় অনুযায়ী ন্যূনতম ব্যয়ের সঙ্গে থাকবে। তার নানান রকম ব্যবস্থা, এই ব্যবস্থা সরকারকে করতে হবে। এবং এই কাজগুলো যদি অগ্রাধিকার ভিত্তিতে করা যায়, মানুষ ঐক্যবদ্ধ আছে, আমরা নিশ্চিতভাবে একটা রাজনৈতিক প্রক্রিয়া যেমন উত্তরণের ভূমিকা রাখতে পারব, তেমনি যত রকম ষড়যন্ত্র আছে সেই সব ষড়যন্ত্র মোকাবেলা করে দৈনন্দিন যে রাষ্ট্র পরিচালনা, সেই রাষ্ট্র পরিচালনা সরকার। আমি শেষ করবো এই কথা বলে, আজকে আমাদের নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে গেলে মানুষের আকাঙ্ক্ষাটাকে গুরুত্ব দিতে হবে। জুলাই আগস্টের আগের দিনের কথা যদি আমরা বিবেচনায় রাখি, আওয়ামী লীগ 11 সালে 15 সংশোধনী করে 14 আর 18 মতো ভয়ঙ্কর নির্বাচন করে 24 নির্বাচন করে ফেলতে পারল। এই যে আমাদের লড়াই, এই লড়াইয়ের মধ্য দিয়ে আমরা রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছি, মানুষকে নতুন স্বপ্ন দেখানোর চেষ্টা করছি, নতুন একটা বন্দোবস্ত হবে, রাষ্ট্র ব্যবস্থা সংস্কার হবে, প্রতিষ্ঠানগুলো সংস্কার হবে, আইনের সংস্কার হবে, দেশের ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা হবে। আমাদের ছাত্র শ্রমিক তরুণরা তারা যখন আত্মাহুতি দিয়ে একটা বিরাট অভ্যুত্থান করলেন, তারা কিন্তু দেশে একটা বিপ্লবী সম্ভাবনা আছে। আমরা যতদূর পর্যন্ত চিন্তা করতে পেরেছি, তারা তার চাইতে বড় স্বপ্ন আমাদের সামনে হাজির করেছে। রাজনৈতিক দলগুলোর সামনে এটা বড় চ্যালেঞ্জ যে এই যে মানুষের আকাঙ্ক্ষা, আমাদের তরুণদের আকাঙ্ক্ষা, সেটা আমরা ধারণ করতে পারব। রাজনৈতিক দলগুলোকে ওই ভাষাটা, ওই তরুণদের ভাষাটা ভালো করে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। কারণ ওই আকাঙ্ক্ষা যদি ধারণ করতে না পারেন, রাজনৈতিক দল হিসেবে জনগণের কাছে জনগণের আকাঙ্ক্ষা অনেক দূরে সরে যেতে। এই চ্যালেঞ্জটা গ্রহণ করা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সামনে গুরুতর বিষয়, জনগণের সামনে একটা গুরুতর বিষয় যে আমাদের যদি আমরা গণতন্ত্র চাই, তাহলে গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি দরকার। 53 বছরে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়ার দায় যারা যারা এই সময় ক্ষমতা ছিলেন তাদের প্রত্যেকেই কম বেশি আছে। এই যে দায় আছে, এই দায় কি বদলাবে? যারা বড় রাজনৈতিক দল তারা কি নিজেদের বদলাবেন, গণতান্ত্রিক শক্তি হবেন? এটা নির্ভর করে জনগণের ভেতরেও গণতান্ত্রিক প্রতিপক্ষ গড়ে উঠছে কিনা। নতুন গণতান্ত্রিক শক্তির যখন উদ্বোধন করবে, সমস্ত রাজনৈতিক শক্তি তদনুযায়ী বদল করে। তাই আমাদেরকে নতুন রাজনৈতিক শক্তিও গড়ে তোলা দরকার, যারা বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, তারা যাতে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে করতে সত্যিকার অর্থে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে, নিজেদেরকে সে অনুযায়ী পুনঃপ্রস্তুত করতে পারে, সেটাই তাদের সামনে চ্যালেঞ্জ। এখানে জনগণের, নাগরিকের কর্তব্য আছে। নাগরিকরা নিশ্চুপ থাকলে আবারও ফ্যাসিবাদ গেড়ে বসতে পারে। আমাদের পাহারাদারি বন্ধ করা যাবে, নাগরিকদের পাহারাদারি একটি ভবিষ্যৎ রাজনৈতিক উত্তরণ, সেই উত্তরণকে একটা গণতান্ত্রিক পথে নিয়ে যেতে পারে। আমরা জনসংহতি আন্দোলন, আমরা সেই ঐক্য গড়ে তোলার জন্য আমাদের কাজ করছি, প্রতিষ্ঠা কাল থেকে সেই কাজ করে যাচ্ছি। আমরা এতটুকু অঙ্গীকার করতে পারি, এই দল যতদিন আছে তারা গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য, মর্যাদা প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য লড়াই করবে, লড়াই করে যেতে থাকবে। এবং আমরা
ধন্যবাদ এই আলোচনা এবং গণসংবাদে অংশ নেওয়ার জন্য এবং যারা এখানে উপস্থিত হয়েছেন বক্তব্য রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।